শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকে সাউথ কলকাতায়, মানে দক্ষিণ 24 পরগনা বলা চলে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম বিজয়, আমার বাড়ি হচ্ছে গড়িয়ায়। যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার ফ্যামিলির সাথে ঘটে গেছে, কিন্তু আমি সেই সময় ছিলাম না আর কি। তো প্রথমেই বলি যে আমার বাড়িতে মেম্বার রয়েছে আমি, আমার দিদি, আমার বাবা মা এবং আমার কাকা এবং তার বউ বাচ্চা, মানে বউ বাচ্চা বলতে ছেলে আর কি, আমার থেকে বড়, এবং আমার যে দিদি তার থেকে ছোট, এবং আমার ঠাকুর দাদা। এই কজনে আমাদের ফ্যামিলি ছিল। এবার যে বাড়িটা আমাদের ছিল ওটা হচ্ছে আমাদের পৈতৃক বাড়ি, মানে আমার বাবা এবং কাকা ওই বাড়িতেই জন্মেছেন। তো ওই বাড়িটা যখন আমার ঠাকুরদা মারা যায় সেই সময় তিনি হঠাৎই একটা হার্ট অ্যাটাকে মারা যায়। সেজন্য মানে বাড়িটাকে আমার কাকা এবং বাবার নামে ভাগ করে করে দিতে পারেনি আর কি, সুযোগ পায়নি আর কি, এমনভাবেই হঠাৎ করে তিনি মারা যান। তো বাড়িটা একটু বর্ণনা দিই। বাড়িটা হচ্ছে 3তলা বাড়ি, মানে 3তলায় ছাদ আর কি। আর সামনে মানে রাস্তা থেকে যে দরজা, সেই দরজা থেকে ঢুকে ভীষণই বড় একটা উঠোন। সেই উঠোনে কম করে হলো 3টে গাড়ি ভালোভাবে দৌড়ে যাবে, মানে 4 চাকা 3টে গাড়ি ভালোভাবে দৌড়ে যাবে। এবং তারপরে হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা একটা দরজা রয়েছে, ওই দরজা দিয়ে বেরোলে বাড়ির পেছন দিকটা যাওয়া যায়। সেখানে একটা কুয়ো রয়েছে এবং একটা টিউবওয়েল রয়েছে, এবং জামা কাপড় মেলার জায়গা। যেহেতু পুরোনো বাড়ি সেজন্য সেখানে টিউবওয়েল এবং কুয়ো দুটোই ছিল আর কি। এবং বাড়ির সামনের দিকটা যেখানে গাড়ি দাঁড় করানোর কথা বলছিলাম, উঠোনটা আর কি, ওই উঠোনে চারিদিক দিয়ে মানে পাঁচিল বরাবর একদম লাইন দিয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ। কারণ দাদুর খুবই এসব ফুল জিনিসটা খুব ভাল লাগতো আর কি। তো ওই ফুল দিয়ে মা কাকি সবাই পুজো করতো বাড়িতে। তো ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল। তো আমার যখন ক্লাস 5-এ আমি উঠি সেই সময় আমাকে, মানে ক্লাস 4-এর মানে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমাকে নরেন্দ্রপুরে যে বোর্ডিং রয়েছে সেই বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। কারণ আমি ছোটো থেকে একটু বেশি দুরন্ত ছিলাম আর কি, এবং ওই দুরন্ত বানানোর জন্য আমার পড়াশোনা ঠিক করে হচ্ছিল না। সেই জন্য আমাকে ওখানে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। তো মানে ক্লাস 5 থেকে আমি সেই বোর্ডিংয়েই ছিলাম আর কি। তো একবার কি হয়, ওই যে দাদুর যখন মৃত্যু ঘটে তখন আমি বোর্ডিংয়েই ছিলাম। তো মৃত্যু হওয়ার পরে বাবা এবং কাকার মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো যে বাড়িটা ভাগাভাগি নিয়ে। কারণ সত্যি কথা বলতে কাকা কিছু বলতো না সেরকম। কাকা খুবই শান্ত প্রকৃতির একজন মানুষ, যে কোনো রকম কোনো ঝুট ঝামেলা থাকতে পছন্দ করে না। ঝামেলা করতে হচ্ছে কাকার যে ছেলে সে এবং তার বউ। তারা মাঝে মাঝেই বাবার ঘরে এসে বাবাকে বলতো যে কিছু করো, বাড়িটাকে ভাগাভাগি করো, দাদু তো কিছু না করেই চলে গেল, তোমাদেরকে তো করতে হবে, তুমি তো কিছু গা করছো না, তুমি না বললে বাবাও কিছু করবে না, তো দেখো কিছু করা যায় কি না, বাড়িটা ভাগাভাগি করো, আর কতদিন এরকম করে থাকা যাবে, এই ওই অনেক কিছু বলতো। তো বাবা বলতো যে তুই এখন অনেক ছোট আছিস, তুই এইসব বিষয়ে ঢুকিস না, যে এইসব বিষয়ে যা সিদ্ধান্ত নেব সেটা আমি এবং আমার ভাই, তোর বাবা, আমরা দুজনেই নেব, তোকে এত কিছু ভাবতে হবে না, তুই মন দিয়ে পড়াশোনা কর। তো এইসব বলতো। তো দাদার এইসব শুনে খুব মাথা গরম হতো আর কি, যে তাকে খুব একটা পাত্তা দেওয়া হচ্ছে না। এবং দাদা মানে কাকার ছেলে এবং তার বউ যখন কাকাকে বলতো, কাকাও খুব একটা বেশি পাত্তা দিত না। কারণ সে চায় না যে বাড়িটা ভাগাভাগি হোক, সে চাইতো যে বাড়িটায় সবাই একসঙ্গে থাকুক আর কি। তো তারপরেও তার বউ এবং ছেলে দুজন মিলে চাপ দিয়ে যাচ্ছে। মাঝে মাঝেই তার ছেলে এবং বউ বাবার কাছে এসে এরকম ঝামেলা অশান্তি করতো আর কি, বাড়িঘর নিয়ে। এবং এক সময় এরকম কথা বলতে বলতে কাকার ছেলে মানে আমার দাদা বাবাকে বলে দেয় যে বাড়িটা তোমরা যদি কিছু না করতে পারো তাহলে বাড়িটা প্রমোটিংয়ে দিয়ে দাও। প্রমোটারে দিলে বাড়িটা থেকে অনেক টাকাও আসবে, প্লাস সবাই নিজের নিজের সব ফ্ল্যাট পেয়ে যাবে। এই কথাটা শুনে বাবা খুব রেগে যায়, কারণ তাদের জন্ম এখানে হয়েছে, মানে বাবার জন্ম এখানে হয়েছে একটা পৈতৃক ভিটে, সেটাকে কেউ কী করে অন্য কারোর হাতে তুলে দিতে পারে, প্রমোটারের হাতে। আর তাছাড়াও বাড়িটা আমার ঠাকুরদা খুব কষ্ট করে বানিয়েছিল, সেই জন্য বাবা এই কথাটা শুনে ভীষণই রেগে যায়। এবং
সেই সময় কাকা ছিল না বাড়িতে। তো বাবা তো আমার দাদাকে মানে কাকার ছেলেকে এবং তার বউকে খুব বাজে বাজেভাবে অপমান করে আর কি। অপমান বলতে কি, এমন এমন কথা বলে যেগুলো শুনে তাদের খারাপ লাগে। এবং যখন কাকা বাড়ি ফিরে আসে তখন তাদেরকে বলে, এবং এই কথাটা শুনে কাকারও একটু খারাপ লাগে, কারণ যতই যাই হোক নিজের বউ ছেলে বলে কথা। তো এরপরে যেহেতু সেই সময় আমার দাদার মাধ্যমিক পরীক্ষাও সামনে ছিল আর কি, সেই জন্য এইসব ঝামেলা অশান্তি না রেখে আমার কাকা ঠিক করেছিল তাদের একটা ফ্ল্যাট কেনা ছিল আমাদের যে বাড়ি, ওই বাড়ি থেকে 15-20 মিনিট দূরত্বে একটা ফ্ল্যাট তাদের ছিল আর কি, নিজস্ব ফ্ল্যাট। তো তারা ঠিক করেছিল ওই ফ্ল্যাটে তারা চলে যাবে যতদিন না তার ছেলের মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে, কারণ এখানে থাকলে তার পড়াশোনা হচ্ছে না, প্লাস এইসব ঝামেলা অশান্তিতে সে নিজেও ঢুকে যাচ্ছে। তো সেই জন্য তারা সেখানে চলে যায় এবং তাদের বউ বাচ্চাকে বলে যে তো পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমরা আবার এখানে আসবো, এইসব নিয়ে কথাবার্তা হবে, আগে তুই পরীক্ষাটা ভালো করে দে, এইসব কথা বলে তাদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। তো দাদু যখন মারা গেছে তখন আমি পড়ি ক্লাস 7 কি 8 হবে, ঠিক আছে। তো এরপরে প্রায় 2 বছর ধরে এরকম ঝগড়া অশান্তি হচ্ছিলো আর কি। তো যখন কাকা এরকম চলে যায় বাড়ি ছেড়ে বউ বাচ্চাকে নিয়ে, তখন আমার দাদা তখন মাধ্যমিক দেবে, ঠিক আছে। তো সেই সময় কি হয়, কিছুদিন পরে আমার বাবার রিটায়ারমেন্ট হয়ে যায়। কিছুদিন বলতে কি কিছু মাস পরে আমার বাবার রিটায়ারমেন্ট হয়ে যায়, এবং রিটায়ারমেন্টের প্রায় 1 থেকে 1.5 মাস পরে বাবা এবং মায়ের 25 বছরের অ্যানিভার্সারি ছিল, ঠিক আছে। তো ওই অ্যানিভার্সারিতে দিদি বলে যে একটু বড় করে করতে, কারণ 25 বছর পূর্ণ হয়েছে, তার সঙ্গে তাদের মানে বাবার একটা রিটায়ারমেন্ট হয়েছে, সেই জন্য একটা ছোটোখাটো একটা গেট টুগেদার করা উচিত। সেই জন্য বাবাকে আমার দিদি বলে, এবং বাবা রাজিও হয়ে যায়, কারণ তাদের যে বাবার যে কলিগ ছিল অফিসে তারাও বলেছিল যে রিটায়ারমেন্টের পর একটু বাড়িতে রেখে নিয়ে খাওয়ানো কথা, সেজন্য বাবাও রাজি হয়ে যায়। এবং সে একদিন বিকেলবেলা দিদি এবং বাবা বসে বসে তারা ঠিক করেছে যে কাদেরকে ইনভাইট করা হবে আর কি। তো সেই সময় মা মানে নিজের কাছ থেকে উঠে এসে বলছে যে একটা কাজ কর না, মানে দিদিকেই বলছে যে তোর কাকাকেও একবার বল না, তারাও যদি আসে। যতই যাই হোক নিজের ভাই বলে কথা, এতদিন একসঙ্গে ছিলাম, আমাদের একটা অনুষ্ঠানে ওরা আসবে না, খারাপ দেখায়। তখন আমার বাবা বলে যে না, একদমই না, ওরা বেকার আসবেও না, বলে মুখ নষ্ট হবে, তার থেকে ভালো কথা না বলা। আর ওদের ছেলে আর বউকে তো জানোই কত বাজে ওদের ব্যবহার। হ্যাঁ, দেখা গেল যে লোকজনের সামনে এমন কিছু একটা ভুলভাল বলে দিল যেগুলোতে আমাদের গায়ে লেগে যাবে। তখন আমার যে দিদি বলে যে সে পরে দেখা যাবে, মা ঠিকই বলছে, একবার বলে তো দেখি, যে না আসলে না আসবে, আমরা আমাদের কাজটা করি, আমাদের নিজেদের কাকা। এবং সত্যি কথা বলতে কাকা মানে বাজে মানুষ নয়, কাকা যথেষ্ট জিনিসটা বোঝে, যেগুলো বাবা বলছে সেগুলো কাকাও বুঝতে পারছে, কিন্তু বিষয়টা হচ্ছে প্রেসারাইজ করছে আমার কাকি এবং আমার দাদা, কাকার ছেলে। তো যাই হোক, এদিনকে বিকেলবেলা দিদি এবং বাবা দুজনে মিলে গেছে কাকার বাড়িতে, মানে কাকার ফ্ল্যাটে আর কি, ওদেরকে ইনভাইট করতে। ঢোকার পরে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা কেন এসছে, মানে আমার দিদি এবং বাবা, তখন বাবা সব কিছু বলে যে এরকম ব্যাপার, তোরা 3 জন মিলে আসিস, এসে আমাদের সঙ্গে জয়েন করিস আমাদের গেট টুগেদারে। তখন আমার যে কাকি সে মানে খুব চিল্লিয়ে ওঠে এবং খুব ভুলভাল কথা বলে, যে যেটা করতে বলা হচ্ছে সেটা আপনি করতে পারছেন না, আর আপনারা এদিকে গেট টুগেদার করছেন, আপনাদের অনেক পয়সা হয়ে গেছে নাকি, তাহলে পয়সা হয়েছে যখন তাহলে বাড়িটা ভাগাভাগি করে দিন, হ্যাঁ আমাদের তো অত পয়সা নেই আপনাদের মতো, ওই অনেক কিছু বলে। এবং সেই সময় কাকার ছেলে বেরিয়ে আসে নিজের ঘর থেকে, সেও অনেক কিছু বলে। তখন কাকা নিজে ওদের দুজনকে অনেক থামিয়ে ভেতরে নিয়ে যায়, ঘরের ভেতরে নিয়ে যায়, এবং আমার দিদি এবং বাবাকে বলে যে তোরা এখন যা, তোরা থাকলে ওরা আরও বাজে বাজে কথা বলবে, যেগুলো তোদের খারাপ লাগবে, এবং সত্যি কথা বলতে তো আমারও খারাপ লাগে তোদেরকে বললে। তো তোরা যা, আমি কথা দিলাম যে ওরা দুজন যদি না যায় আমি ওদের গেট টুগেদারে যাবো, সেদিনকে উপস্থিত থাকবো আমি তোদের বাড়িতে। এই কথা শুনে বাবা দিদি চলে আসে। যেদিনকে অনুষ্ঠান সেদিনকে ডেট ছিল হচ্ছে 23শে ডিসেম্বর। তো সেদিনকে অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, কাকা এসছে এবং আমি সেখানে গেছিলাম।
এবং যেহেতু আমার সামনে পরীক্ষা ছিল সেজন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি, মানে ওই দিনকেই সকালবেলা গেছিলাম এবং পরদিনকে আমার চলে আসার কথা। ঠিক আছে, আমি গেছিলাম সেই অনুষ্ঠানে এবং তারপরে কি হয়, সব অনুষ্ঠান সব কিছু হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, মানে প্রেশার লো হয়ে যায় এবং মা মাথা ঘুরে, যে উঠোন রয়েছে উঠোনের মধ্যেই পড়ে যায়। উঠোনে প্যান্ডেল করা হয়েছিল আর কি, তো উঠোনের মধ্যে প্যান্ডেলের মধ্যে পড়ে যায়। তখন বাবা দিদি দুজন মিলে মাকে ওপরে নিয়ে যায় এবং সেটা ছিল একদম শেষ মুহূর্তের কাজ, মানে লোকজন সবাই চলে গেছে, শুধু গোছানো কাজ বাকি। তখন আমার মামা বলছি, আমার কাকা বলে দিদিকে যে তুই ওপরে যা, মায়ের কাছে থাক, নিচে যা যা গোছানোর সব জিনিসপত্র রয়েছে আমি গুছিয়ে দিচ্ছি, চাপ নেই। এবার যে বক্স আনা হয়েছিল, ওই বক্সের যে লোক রয়েছে, ওই লোক বলে যে আপনারা বক্সগুলোকে একটু কোথাও রেখে দিন ঘরের ভেতরে, যাতে বক্সের মধ্যে রাতের ওশ না পড়ে, আমি সকালবেলা গিয়ে নিয়ে আসবো। কিন্তু যে খাবার দাবারের যে জায়গা এসছিলো, মানে বাসন কোসন এসছিলো, ওদের যে লোক ওরা এসছিলো বাসনগুলোকে নেওয়ার জন্য। তো কাকা ওদের সঙ্গেই হাতে হাত মিলিয়ে যে বক্সগুলো রয়েছে এবং চেয়ার টেবিলগুলো একদিকে করছিল এবং বক্সগুলোকে ভেতরে রাখছিল। ওই বক্স সরানোর সময় কাকা খেয়াল করেনি, কাকা অজান্তে এমন একটা জায়গায়, মানে বক্সের তারের এমন একটা জায়গায় হাত দিয়ে দেয় যেখানে তারটা ছিল লুজ এবং যে প্লাগটা ছিল ওটা ছিল প্লাগে, মানে প্লাগের সুইচটা দেওয়া ছিল আর কি। তো কাকার সেখানে হাত দেওয়া মাত্রই কাকা হাতটা ছাড়াতেই পারেনি, কাকা একদম পুরো স্টিভ হয়ে যায়, ওখানে পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে এবং এক ঝটকে কাকা অজ্ঞান হয়ে যায়, ওখানে কারেন্ট খেয়ে অজ্ঞান হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে যে লোকজন, মানে বাকি যে ছেলেপুলেগুলো ছিল, ওরা দিদি বাবাকে ডেকে আনে উপর থেকে এবং তারা আসে এবং দিদি কাকার ছেলেকে ফোন করে, কাকার ছেলেও আসে এবং সবাই মিলে কাকাকে ওই যে গাড়িটা, মানে যে ভ্যানটা এসেছিলো আর কি, ওই বাসন কোসন নিয়ে যাওয়ার জন্য, এই ভ্যানে করেই কাকাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এবং সেই সময় কাকার সঙ্গে ছিল হচ্ছে কাকার ছেলে, আমার বাবা, আমার মামা এবং দিদি, এই কজন। এবং কাকা যে ছেলে ছিল ও সমানে তার বাবার, মানে আমার কাকার হাতের পালস চেক করছিল, যে দেখছিল যে আদৌ ঠিকঠাক, মানে চলছে কিনা ঠিকঠাক। এবং সে দেখছে বেশ ঠিকঠাক চলছে, কিন্তু অনেক স্লো, মানে যেরকম মানুষের চলার কথা, যেরকম সুস্থ স্বাভাবিক মানুষের চলে, কিন্তু সেরকম চলছে না। এবং এরকম করতে 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 সে মানে লক্ষ্য করছে, মানে সে বুঝতে পারছে যে পালসটা ধীরে ধীরে কমতে 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 এমন একটা সময় এলো যখন পুরো পালসটা বন্ধ হয়ে গেল। তখন ওই যে জায়গাটা ছিল, তারা ওই যে সময় যে জায়গাটায় ছিল, সেটা ছিল হসপিটাল থেকে 10-12 মিনিট দূরত্বে। তো তারপরেও তারা কাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যে দেখার জন্য যে আদৌ, মানে যেটা তারা ভাবছে সেটা সত্যি কিনা। এবং ডাক্তার চেক করে বলে যে সে মারা গেছে 10 মিনিট আগেই। এবং তারা শিওর হয়ে যায় যে হ্যাঁ, কাকা নেই আমাদের মাঝখানে। পরের দিনকে বডি নিয়ে আসা হয় আমাদের বাড়িতে, যেহেতু কাকা এত বছর ধরে আমাদের বাড়িতেই ছিল, আমাদের বাড়িতে বড় হয়েছে, মানুষ হয়েছে, হ্যাঁ, সব কিছু আমাদের বাড়িতে, এই বাড়িতেই আর কি। তো সেজন্য কাকাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে সব কাজবাজ হচ্ছিলো আর কি। সেই সময় সবাই হাউমাউ করে কাঁদছে, কিন্তু আমার যে কাকার ছেলে ছিল, আমার দাদা, তার নাম ছিল হচ্ছে বিজন, সে কিন্তু একটা বারের জন্য কাঁদছে না। সে একবারে চোখ স্থিরভাবে আমার কাকার দিকে তাকিয়ে রয়েছে, মানে তার চোখের পলক পড়ছে না এবং চোখের মানে চোখ দিয়ে তার একটা ফোঁটা জলও বেরোচ্ছে না, একভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তার বাবার দিকে তাকিয়ে। সবাই বুঝতে পারছে না যে কী হচ্ছে, মানে সে কিছু রিয়্যাক্ট কেন করছে না। তো যাই হোক, তারপরে সব কাজ হয়। কাজ হওয়ার পরে সব শান্তি সব কিছু হয়ে গেছে। ওই ঘটনা, মানে কাকা মারা যাওয়ার 3 থেকে সাড়ে 3 সপ্তাহ পর থেকে বাবা একদিনকে লক্ষ্য করে যে তাদের বাড়ির উঠোনে দুটো বেজি মরে পড়ে আছে, যেন এমনভাবে পড়ে রয়েছে যেন দুটো বেজি নিজেদের মধ্যে ঝগড়া, মানে মারামারি করতে গিয়ে মরে গেছে, এরকমভাবে পড়ে আছে। সে পরিষ্কার করে দেয়। পরের দিনকে দেখছে দুটো কাক মরে পড়ে আছে, তারপরের দিনকে দেখছে দুটো ইঁদুর মরে পড়ে রয়েছে, তারপরের দিনকে বিড়াল, মানে এরকমভাবে প্রত্যেক দিন কিছু না কিছু পড়ে থাকতো। প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ এরকমভাবে আমার বাবা, দিদি, মা সবাই দেখেছে কিছু না কিছু পড়ে রয়েছে।
এবং পাড়ার যে লোকজন তারাও দেখতো যে বাড়ির উঠোনে প্রত্যেক দিন সকালবেলা কিছু না কিছু একটা পশু বা পাখি কিছু একটা পড়ে রয়েছে ওখানে। এবং মা সমানে রান্নাঘরে বা বাথরুমে যেখানে একা থাকে মানুষ সেখানে গেলেই শুনতে পেত যে বাড়িটা ছেড়ে দে, তোদের ভালোর জন্য বলছি বাড়িটা ছেড়ে দে, নাহলে কিন্তু প্রাণে বাঁচবি না। এটা কিন্তু একমাত্র মাই শুনতে পেত, আর কেউ শুনতে পেত না। তারপর একদিনকে আমার বাবা সন্ধেবেলা, মানে সন্ধে মানে কি বিকেলবেলা আর কি, 4:30-5টা নাগাদ উঠোনে বেরিয়েছে ওই ফুলের গাছে জল দেওয়ার জন্যে। তো বাবা জল দিচ্ছে, তো টবেগুলো মানে ফুলের টবে জল দিচ্ছে। সেই সময় বাবা ফিল করতে পারছে যে তার আশেপাশে বেশ কয়েকটা বাচ্চা ঘোরাঘুরি করছে এবং খিলখিল করে হাসছে। মানে বাচ্চারা নিজেদের মধ্যে খেলা করলে যেরকম একটা আওয়াজ করে হাসে, খিলখিল করে হাসে যেরকম, ওরকম করে হাসছে এবং তাকে আশেপাশে দৌড়াচ্ছে এবং দৌড়ানোর যে পায়ের শব্দ সেটাও কিন্তু বাবা শুনতে পাচ্ছিল। কিন্তু বাবা কাউকে দেখতে পারছিল না। বাবা আশেপাশে সব দিকে তাকায় কিন্তু কেউ কোথাও নেই। বাবা এমনকি গেট দিয়ে বাইরে মানে রাস্তায় বেরিয়ে এসেও দেখে আশেপাশে কেউ কোথাও নেই। কিন্তু বাবা শব্দটা কার শুনলো? বাবা প্রথমে গা করেনি, প্রথম 10-15 মিনিট বাবা কিছু অত পাত্তা দেয়নি। কিন্তু জিনিসটা যখন কন্টিনিউ হতে থাকে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট যখন জিনিসটা হতে থাকে, তখন বাবা বুঝতে পারছিল যে কিছু একটা হচ্ছে, মানে যেটা স্বাভাবিক নয়। তো বাবা কাউকে কিছু বলে না, বাবা বাড়িতে যেরকম ঢুকে যায়, কাজ বাজ করে নিজের কাজ করে বাড়িতে ঢুকে যায়। পরের দিনকে সেম হয় বাবার সঙ্গে। বাবা আবার যখন ভেতরে মানে বাইরে যে গাছের টবে জল দেয় তখন আবার সেম জিনিস হয় যেরকম আগের দিন হয়েছিল। এবার একদিনকে বিকেলবেলা কি হয়, আমার দিদি ঘুম থেকে উঠে তার বারান্দায়, মানে তার যে রুমটা ছিল সেই রুমে একটা বারান্দা ছিল, ব্যালকনি ছিল, সেই ব্যালকনিতে এলে একদম উঠোনটা দেখা যায়, উঠোনের যে ভিউটা, রাস্তার যে ভিউটা সেটা দেখা যায়। সে দেখছে সময় তখন ওই 5টা 5:30 বাজে, প্রায় অন্ধকার প্রায় হয়ে এসছে বললেই হয়, শীতের বিকেল আর কি। সে দেখছে তাদের বাড়ির সামনে একটা তান্ত্রিকের বেশ একজন, মানে তান্ত্রিকই আর কি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাড়ির পাশে যে একটা নারকেল গাছ রয়েছে, মানে আমাদের বাড়িরই উঠোনে একটা নারকেল গাছ রয়েছে, সে গাছের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে এবং হাতে কড় গুনে যাচ্ছে। প্রথমে আমার দিদি প্রথমে বিষয়টা বুঝতে পারেনি দূর থেকে যে কি হচ্ছে, জিনিসটা কি, লোকটা কে। তারপরে দিদি অনেকক্ষণ ভালো করে দেখার পরে বুঝতে পারে যে একটা তান্ত্রিকের বেশি কেউ একজন লোক তাদের দিকে, মানে ওই নারকেল গাছের দিকে তাকিয়ে একভাবে কড় গুনছে। দিদি যখন তাকে বলে কে কে আপনি, কে দাঁড়িয়ে আছেন ওখানে, কী করছেন, তখন সে তান্ত্রিকটা কিন্তু দিদির দিকে একবার দৃষ্টি দেয়, একবার মানে একটা মুচকি হাসি যাকে বলে সেরকম একবার হাসে, হাসার পর আবার সে নিজের কর্মনা চালিয়ে যায়। প্রায় ওই দিদি ওরকম হাঁক দেওয়ার পরেও প্রায় 5 থেকে 7 মিনিট সেরকম কর গোনে এবং গোনার পরে সঙ্গে সঙ্গে সে চলে যায়। দিদি সেখান থেকে ঢুকে মানে বারান্দা থেকে ভেতরে ঢুকে আসে এবং মাকে কিন্তু পুরো বিষয়টা জানায়। মাকে বলার পরে মা বলে যে সে কী বলছিস, এটা তো বাবাকে বলতে হবে। তখন রাতেরবেলা ডিনারে একসাথে বসেছে 3 জনে খেতে। সেই সময় আমার মা বাবাকে এরকম বলছে যে জানো এরকম, আমার দিদির নাম হচ্ছে প্রীতি, বলছে প্রীতি এরকম দেখেছে বিকেলবেলা। তখন আমার বাবা বলছে যে আমিও 2 দিন ধরে এরকম আমার সাথে হচ্ছে, মানে বাবা যেরকম ওই গাছে জল দেওয়ার সময় যে জিনিসটা ফিল করেছে আর কি, সেই জিনিসটা বাবা বলে দেয় সেই সময়। এবং মাও তখন বলে দেয় যে সে নাকি বাথরুমে, ছাদে এবং রান্নাঘরে এই 3 জায়গায় গেলেই শুনতে পায় যে বাড়িটা ছেড়ে দে, যদি প্রাণে বাঁচতে চাস বাড়িটা ছেড়ে দে। এই কথা নাকি 3 জনে 3 রকমের যে অনুভূতি বা যা ফিল করছে 3 জনে 3 জনকে বলে। এবং 3 জনে মানে বাবা অতটা বিশেষ পাত্তা দেয় না জিনিসটাকে, যেহেতু বাবার এইসব নিয়ে একটু মানে অতটা কিছু বিশ্বাস হয় না আর কি, এসব ভূত প্রেত এসব অতটা বিশ্বাস হয় না। কিন্তু মা এবং দিদি এরা দুজন কিন্তু অতটা জিনিসটাকে সিরিয়াসলি নেয়, কারণ এতদিন কিছু হচ্ছিল না, এখন কেন হচ্ছে, এতদিন তো সব কিছু ঠিকঠাক ছিল। এরপর যেটা হয়, মা যা খাবার বানাতো সব কিছু নষ্ট হয়ে যেত। মানে শীতকালের সময় খাবার ফ্রিজে না রাখলেও হয়, কিন্তু মা যা খাবার বানাতো, মানে ধরুন সকালবেলা খাবার বানাচ্ছে, দুপুরবেলা খেতে গিয়ে দেখছে খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে।
মা প্রথমে হয়তো জিনিসটা হয়তো মানে বাইরে রেখেছে, ওর জন্য হয়তো নষ্ট হচ্ছে। তারপর মা যে খাবারগুলোকে বানিয়ে ফ্রিজে রাখা শুরু করে, এবং যখন ফ্রিজ থেকে বার করে খেতে যাবে তখনও দেখছে যে খাবারটা নষ্ট হয়ে গেছে, মানে ফ্রিজে রাখা সত্ত্বেও খাবার নষ্ট হয়ে যাচ্ছে। তারপর থেকে কিছুদিন পর থেকে এরকম শুরু হয় যে খাবার বানানোর সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যাচ্ছে। মানে তারা ভেবেছিল, মানে বাবা এবং দিদি মাকে বলে যে যখন খাবো সেই সময় খাবারটা বানিও, মানে বানানোর সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নেবো, তাহলে খাবারটা নষ্ট হবে না। কিন্তু মা সেই কথা শুনে সেই মতোই কাজ করে, কিন্তু খাবারটা বানানোর সঙ্গে সঙ্গে খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে মা বাবা দিদি কিছু খেতেই পারছে না, এরকম একটা অবস্থা হয়েছিল। তাদেরকে সবসময় শুকনো খাবার, মানে জলমুড়ি, বিস্কুট, চানাচুর, কেক ফেক এইসব খেয়ে থাকতে হচ্ছিলো। এইসব তো খেয়ে তো আর সারাদিন থাকা যায় না। তো একদিনকে রাতের বেলা তারা খেতে বসেছে, তো তারা শুনতে পায়, মানে তারা নিজেদের মতো কথা বলছে আর কি, কথা বলতে বলতে খাচ্ছে। তারা শুনতে পায় যে নিচের ঘরে যে গেটটা রয়েছে, যে ঘরে গেট দিয়ে একবারে বাড়িতে প্রবেশ করতে হবে, সেই গেটে দরজাটা কেউ খুলে ভেতরে ঢুকলো, এবং তিনজনের দিকে তাকায়, কারণ আওয়াজটা সবাই তিনজনেই শুনতে পেয়েছে। তখন বাবা এবং দিদি মাকে বলে যে তুমি নিচের ঘরে দরজা দাওনি। হ্যাঁ, কারণ মার একটা স্বভাব আছে যে রাত 8টা কি 8:30 বাজলেই ঘরের যে দরজা রয়েছে সে দরজার ছিটকানি দিয়ে দিত। সেটা আগে মানে প্রথম থেকেই মা এরকম ছিল আর কি। যে তারপরে যখন থেকে আমার কাকা মারা যায়, যবে থেকে এইসব শুরু হয়, তবে থেকে মা কী করে 8টা বাজলেই গেটে তালা দিয়ে তারপর দরজা ছিটকানি দেয়। তো কারো পক্ষে এটা সম্ভব নয় যে তালা খুলে তারপর ঘরের ছিটকানি যেটা ভেতর থেকে দেওয়া সেটাকে খুলে ভেতরে ঢোকা। তো মা বলে যে হ্যাঁ আমি দিয়েছি, আমার স্পষ্ট মনে আছে আমি দিয়েছি। তখন তারা ঠিক করে যে নিচে গিয়ে একবার দেখবে। তো তারা নিচে আসে, এসে দেখছে যে তালাটা যে রয়েছে সে তালাটা মেঝেতে ভেঙে পড়ে আছে। কিন্তু সেই ভাঙার শব্দ কিন্তু তারা পায়নি, তারা শুধু দরজাটা খোলার শব্দই পেয়েছে। অত বড় একটা তালা, অত ভারী একটা তালা যদি কেউ ভেঙে দেয় তা তো একটা আওয়াজ হবে, শব্দ হবে, কিন্তু সেই শব্দ কিন্তু তারা পায়নি। ঠিক আছে, তো তারা নিচে দুটো রুম ছিল এবং বাথরুম ছিল, সব কিছু চেক করে যে মানে কোনো চোর ফোর ঢুকে গেছে কিনা, কিন্তু কোথাও কেউ ছিল না। তারা এবার কি করে, বাইরে বেরিয়ে আসে উঠোনে আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে যে কেউ লুকিয়ে আছে রয়েছে কিনা, এবং তারা বাড়ির পেছন দিকটাতেও যায়, পুরো বাড়ির লাইট ফাইট জ্বালিয়ে দেয়। হ্যাঁ, এবং লাইট জ্বালিয়ে সব দিকে দেখতে লাগে। দেখতে দেখতে আমার দিদির চোখ চলে যায় ওই নারকেল গাছের একদম ওপরে, এবং তখন আমার দিদি যা দেখে, তারপরে আমার দিদির তার মনে হচ্ছিল যে তার পায়ের তলা মাটি নেই। সে দেখছে যে একটা মহিলা তার কোলে একটা বাচ্চা ছেলেকে নিয়ে, মানে একদম সদ্যজাত যে বাচ্চারা হয় তাদের যেমনভাবে কোলে নেয় সেরমভাবে কোলে নিয়ে একদম নারকেল গাছের একদম টঙে বসে রয়েছে, বসে বসে পা দোলাচ্ছে। মহিলাটা মুখটা একেবারেই বোঝা যাচ্ছিলো না, কারণ নারকেল গাছটা খুবই লম্বা ছিল আর কি, এবং অত উঁচুতে তো আলো যাচ্ছে না। অন্ধকারের জন্য সে মহিলাটার মানে মুখটা সে বুঝতে পারছিল না, কিন্তু এটা বুঝতে পারছিল যে তার চোখটা জলজল করছে। মানুষের চোখ তো কোনোদিন জলজল করবে না। সে এটা বুঝতে পারছিল যে তার চোখটা জলজল করছে, এবং তার সমানে কন্টিনিউয়াসলি পাটাকে দোলাচ্ছে নিচে, মানে একটা ডালে বসে রয়েছে এবং পাটাকে সমানে দুলিয়ে যাচ্ছে, এবং তার কোলে একটা ওরকম সদ্যজাত বাচ্চা। এবং সে এটা বুঝতে পারে যে যখন আমার দিদি সেই মহিলার দিকে তাকিয়েছিল, সেই মহিলাটা কিন্তু অদ্ভুত রকমভাবে হাসছে আমার দিদির দিকে তাকিয়ে। তার যে হাসিটা খুবই চওড়া একটা হাসি, ঠিক আছে, এবং সে দিদির দিকে এক নজরে মানে তাকিয়ে রয়েছে এবং হেসেই চলেছে। দিদির ওই দৃশ্য দেখে ভীষণই একটা ভয় লেগে যায়। আমার দিদি তখন বুঝতে পারে না যে সে কী করবে, এবং মা এবং আমার বাবা যেখানে ছিল তারা দুজনেই দৌড়ে চলে আসে এবং দিদিকে বলে যে কি হয়েছে, কি চেল্লালি কেন, তুই কিছু দেখলি নাকি? তখন আমার দিদি মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছিল না, মানে সে মনে হচ্ছিলো সে বোবা হয়ে গেছে। দিদি শুধু একটা হাত উপরের দিকে বাড়ালো, মানে গাছের দিকে ইশারা করলো। তখন আমার দিদি মানে দেখায় যে ওখানে মানে গাছে, মানে বলতে চাইছিল যে গাছে কিছু রয়েছে। মা এবং বাবা দুজনে যখন গাছের দিকে তাকায় তারা দেখে যে গাছে কিচ্ছু নেই, গাছ একদম পুরো ফাঁকা। তারা কোনোরকমভাবে দিদিকে নিয়ে আসে ঘরে, এবং দিদির ঘরে তাকে বসানো হয়, এবং তার ওরকম ঠান্ডায়
যেখানে টেম্পারেচার কম করে হলো 16-17, সেই সময় দিদি দরদর করে ঘামছে এবং একভাবে স্টিভ হয়ে বসে রয়েছে এবং তার সঙ্গে কাঁপছে আর কি, মানে ভয়ে কাঁপছে, ঠান্ডায় না। সে মানে বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছে। আমার মা বলছে যে তুই কী দেখেছিস বল, তুই কী দেখেছিস, কিন্তু দিদি কিন্তু বলতেই পারছে না। দিদিকে যতই জিজ্ঞেস করা হচ্ছে যে তুই কী দেখেছিস, না বললে বুঝবো কী করে। দিদি মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছিল না। দিদি যে মানে তারা তিনজন, বাবা মা এবং দিদি, যে খাবারটাকে অসম্পূর্ণ করে উঠে এসেছিল, সেই খাবারটাকে তারা খেতে পারেনি। সেই খাবারটাকে যখন দিদিকে যখন খাওয়ানোর জন্য মা আসে, দিদি খেতে পারছিল না। তারপর বাবা বলে যে ঠিক আছে ছেড়ে দাও, তুমি এখন ওর সাথেই থাকো, হ্যাঁ দেখো যদি রাতেরবেলা একটু ঠিকঠাক হয়, হ্যাঁ তাহলে ওকে খাইয়ে দিও। সময় তখন 1:30 কি 2 হবে। দিদি শুয়েছিল, দিদির পাশে মা ছিল। দিদি ধরফড় করে উঠে বসেছে বিছানায় এবং বসে মানে প্রথমে চিল্লিয়ে উঠে বসেছে বিছানায়। মা বসেছে উঠে, মা বলছে কী হলো কিছু বাজে স্বপ্ন দেখেছিস? তখন দিদি বলে যে আমি আবার দেখলাম তাকে। মা বলে যে কাকে, কী দেখলি তুই? তখন দিদি বলে যে আমি তখন গাছের মধ্যে যাকে দেখেছিলাম, আমি তাকে আবার দেখলাম। তখন মা বলে যে কী দেখেছিলি? তখন দিদি মাকে সব কিছু বলে যা যা সে দেখেছিল এবং তারপর মা বলে যা একটু চোখে মুখে জল দিয়ে, এবং জল দিয়ে আসার পরে দিদি বলছে যে খিদে পাচ্ছে এবং মা তখন তাকে যে মানে একটু অল্প করে খাবার নিয়ে আসে তার জন্য, দিদির জন্য। এবং যেই দিদি মুখে দেয়, প্রথম গরজটা দেওয়ার পরে যখন সেকেন্ড গরজটা মুখে দেয়, সেই সময় দিদি একেবারে খাবারের মধ্যেই বমি করে দেয়, মানে খাবার যে থালাটা ছিল সেই থালার মধ্যে বমি করে দেয়। এবং বমির সঙ্গে দিদি এবং মা দেখছে যে বমির সঙ্গে রক্ত বেরোচ্ছে সমানে, ঠিক আছে। এবং তখন মা ভয় পেয়ে যায় এবং দিদিও ভয় পেয়ে যায় এবং মা তখন বাবাকে ডেকে আনে। বাবা এসে একদম পুরো অবাক হয়ে যায় ওরকম দৃশ্য দেখে। বাবা দেখছে যে দিদি অনবরত বমি করে যাচ্ছে এবং মুখ দিয়ে রক্ত বমি যাকে বলে সেটা হচ্ছে। এবং তাকে সেই সময় দিদিকে মানে তাড়াতাড়ি করে একটা মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার মামাকে ফোন করা হয়, মামা আসে সেই সময় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে অনেক ওষুধপত্র দেওয়া হয়, অনেক ইঞ্জেকশন দেওয়া হয়, স্যালাইন চলে। ওই সব কিছুর পর দিদি একটু সুস্থ হয়। হ্যাঁ, দিদির রক্ত বমি যেটা হচ্ছিলো সেটা বন্ধ হয়, কিন্তু দিদির কিন্তু শরীর অনেক দুর্বল হয়ে গেছিলো। দিদিকে একদিনকে রেখে পরদিনকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পরেও মানে যেদিনকে নিয়ে আসা হয় সেদিনকে দিদি একদম ঠিকঠাক ছিল। পরের দিনকে দিদি আবার যে কাজ সেই, ঠিক আছে। দিদি যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে, এবং বমির সঙ্গে রক্ত বেরোচ্ছে, মানে এরা একদমই স্বাভাবিক নয় আর কি। তখন মামা বলে যে তোমরা একটা কাজ করো, তোমরা ভেলোরে নিয়ে যাও, চেন্নাইয়ের ভেলোরে নিয়ে গিয়ে একবার দেখাও, কারণ এখানে যা ডাক্তার তো এখানে কিছু হবে না, আর এটা যথেষ্ট সিরিয়াস একটা জিনিস মনে হচ্ছে। তো তাই করা হয় এবং সেই সময় যে ডাক্তারের সঙ্গে তারা মানে ডাক্তারের কাছে দিদিকে দেখাবে আর কি, তার যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা খুবই জটিল একটা কাজ, কারণ সে ডাক্তার খুবই নাম করে এবং তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুব একটা সহজ কাজ নয়। তো খুব কষ্ট করে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে এবং অ্যাপয়েন্টমেন্টটা ছিল এমনই যে যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে তার আগের দিনকে বেরোতে হবে এরকম। তো ট্রেনের টিকিট তো পাওয়া যাচ্ছে না তৎকালে, এবং প্রিমিয়াম তৎকাল সব কিছু ট্রাই করে দেখছে যে কোনোভাবেই তারা ট্রেনের টিকিট পাচ্ছে না একবারে ডিরেক্ট। তখন মামা বলে যে তোমরা একটা কাজ করো, তোমরা ব্রেক জার্নি করে যাও, প্রথমে এখান থেকে কিছুটা যাও, তারপর আবার ওখান থেকে আবার যাবে। তখন বাবা এবং মা বলে যে হ্যাঁ তাহলে তাই করা যাক। তো টিট কেটেছে। যেদিনকে বেরোবে সেদিনকে ভোরবেলা মা শুয়ে রয়েছে, বাবাও শুয়ে রয়েছে, ঠিক আছে, এবং দিদির ঘরে দিদি একা শুয়ে রয়েছে। তাদের প্ল্যান ছিল আর কি যে সকাল ভোর উঠে যাবে, উঠে যা যা গোছাগাছি আছে সব কিছু করে রেডি হয়ে বেরিয়ে যাবে আর কি। ট্রেন ছিল হাওড়া থেকে। তো তারা কি করেছে, মানে মা অ্যালার্ম দিয়ে রেখেছিলো 5টার সময়, এবং 5টার সময় যখন অ্যালার্মটা বাজে মা উঠে বসে বিছানায়। বসার পরে আমার মা ঘুমের চোখেই দেখছে যে আমাদের মায়ের যে রুম ছিল, মা বাবার যে রুম ছিল, সেই রুমে একটা সোফা ছিল আর কি, বিছানার সাইডে একটা সোফা ছিল। সেই সোফার সামনে দুটো বাচ্চা বসে বসে কী সব আঁকিবুকি করছে মেঝেতে।
এবং মা ঘুমের ঘোরেই দেখেছে তাদেরকে, মানে ঘুমের চোখে আর কি। এবং দেখে মা বলে যে এই কে কে তোমরা এখানে কি করছো, এরকম বলে। এবং সেই সময় পুরো ঘর অন্ধকার। সেই সময় সে বাচ্চা দুটো মায়ের দিকে তাকায় এবং সেই সময় মা দেখে যে বাচ্চা দুটো চোখ একবারে জল জল করছে, মানে চোখের মধ্যে কেউ আলো ঢুকিয়ে দিয়েছে এরকম এরকম একটা দৃশ্য। এবং যখনই মা ওরকম করে বলে যে কে কে তোমরা, তখনই বাচ্চা দুটো আস্তে আস্তে হামাগুড়ি দিতে দিতে মায়ের দিকে এগিয়ে আসে। এবার হামাগুড়ি দিতে দিতে তারা কিন্তু পুরো বিছানায় উঠে আসে একদম মায়ের সামনে। এবং একেবারে যখন মায়ের সামনে চলে আসে তখন মা তাদের মুখটা দেখতে পায় যে গলা মুখ মানে আগুনে গলে গেছে। পুড়ে যাওয়া একটা আলাদা জিনিস, কিন্তু গলে যাওয়া একটা আলাদা জিনিস, যেন মনে হচ্ছে কেউ বার্নার দিয়ে তাদের মুখটা গলিয়ে দিয়েছে। এরকম গলা একটা মুখ দিয়ে সমানে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে। মানে মুখের যে চামড়া ফামড়া হয় ওগুলো গলে গলে ঝরে ঝরে পড়ছে। এবং চোখ যেগুলো রয়েছে চোখ দুটো আলো জ্বলছে, দুজনেরই একই দৃশ্য, মানে একই রূপ আর কি। এবং অদ্ভুত রকমভাবে সে মায়ের দিকে তাকিয়ে হাসছে এবং হাসতে হাসতে মায়ের দিকে এগিয়ে আসছে। মায়ের ওই দৃশ্য দেখে ভীষণ ভয় লেগে যায় এবং মা চিল্লিয়ে ওঠে। এবং মা যখন চিল্লিয়ে ওঠে সে দেখে যে সে আদতে স্বপ্ন দেখছে, সে বিছানায় শুয়ে রয়েছে এবং সে চিল্লিয়ে ওঠে। সে চেল্লানোর শব্দে বাবা উঠে যায় এবং মাও বাবার সঙ্গে উঠে বসে এবং বাবা মাকে জিজ্ঞেস করে যে কী হলো। তখন মা কিছু বলার আগেই তার মায়ের চোখটা যায় সেই জায়গায় যেখানে সে স্বপ্নে দেখেছিল। এবং সে দেখে যে স্বপ্নে যেটা মা দেখেছিল যে সোফার সামনে দুটো বাচ্চা বসে আছে, সেম সে সত্যিকার দেখছে যে সোফার সামনে দুটো বাচ্চা বসে রয়েছে। এবং সে বাচ্চা দুটো মায়ের চেল্লানোর শব্দ শুনে মা বাবার দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং হাসছে। বাবা তখন বলে যে এই কে কে তোমরা এখানে কি করছো, হ্যাঁ কোথা থেকে এসছো, এরকম করে বাবা বলে। এবং সেই সময় মায়ের স্বপ্নের মতো তারা দুজন আবার সে হামাগুড়ি দিতে মা বাবার দিকে এগিয়ে আসে এবং বিছানায় উঠে আসে। এবং এবার মা একা নয়, মায়ের সঙ্গে বাবাও তাদের দুজনের রূপ দেখতে পায়। দেখার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে সঙ্গে সেই ঘরে লাইটটাকে জ্বালিয়ে দেয়। এবং লাইট জ্বালানো মাত্রই তারা দেখে যে ঘরের মধ্যে কোথাও কেউ নেই, ঘর একদম ফাঁকা। এবার বাবা যখন একটু এগিয়ে গিয়ে বিছানা থেকে একটু এগিয়ে গিয়ে দেখে মেঝেতে যেখানে ওরা হয়েছিল, দেখছে যে সত্যিকারেরই সেখানে আঁকেবুকি করার দাগ, মানে চক দিয়ে কিছু দাগ ফাঁক কাটলে যেরকম একটা দাগ হয়ে যায় মেঝেতে, সেরকম দাগ। তখন মা ওই সময় কেঁদে ফেলে এবং মা বলছে যে কি হচ্ছে আমাদের সঙ্গে, হ্যাঁ আমরা কি বাঁচতে পারবো না, কে করছে আমাদের সঙ্গে, কাদের সঙ্গে আমাদের এত শত্রুতা, হ্যাঁ আমাদের এই সপ্তাহে আগে হতো না, এখন কেন হচ্ছে এরকম। মা এইসব কথা বলতে বলতে কেঁদে ফেলে এবং বাবা তখন বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে একদিন, ভগবান আছে সব ঠিক করে দেবে। এরকম কথা বলতে বলতে তা শুনতে পায় দিদির ঘর থেকে চেল্লানোর শব্দ, মানে দিদি চেল্লাচ্ছে। তা দুজনে তাড়াতাড়ি করে দিদির ঘরে যায়, গিয়ে দেখছে দিদি তার বিছানার একটা কোণায় একদম পুরো জুবুথুবু হয়ে বসে রয়েছে, মানে দুটো হাঁটু এবং মাথা এক করে দুজনে বসে রয়েছে, মানে দুজনে বলতে কি দুটো হাঁটু আর মাথা এক করে বিছানার একটা কোণায় বসে রয়েছে। তারা শিগগিরই দৌড়ে গিয়ে তার দিদির কাছে যায় এবং দিদিকে বলে যে কি হয়েছে, কি দেখলি, এরকম করে চেল্লালি কেন। তখন দিদি বলতে লাগে যে সে শুয়েছিল এবং তার অ্যালার্ম বেজে ওঠে। সে দেখছে, মানে তার যখন চোখটা খোলে সে দেখছে তার পাশে সেই মহিলাটাকেই সে দেখতে পেয়েছে, যেই মহিলাটাকে সে বিছানায় না ওই গাছের মধ্যে দেখতে পেয়েছিল। সে বাবু হয়ে বসেছিল এবং তার কোলে সে বাচ্চারাই ছিল এবং সে একভাবে সেই আমার দিদির দিকে তাকিয়েছিল। এবং দিদি যখন চোখ খোলে সে তার রূপটা দেখতে পায় এবং সে দিদির দিকে হুমড়ি খেয়ে সে দিদির দিকে দেখে এবং দিদির পুরো মুখে হাত বোলায়। দিদি দেখছে যে তার মুখটা একদম পুরো পুড়ে গেছে, ঠিক আছে, মাথার সামনের দিকে যে চুলগুলো সেগুলোও পুড়ে গেছে, চোখ বলতে কিছু নেই,
যে মণি দুটো সেগুলো ঠিকরে বেরিয়ে এসছে, যেন কঙ্কালের যেরকম হয় আর কি সেরকম আর কি চোখের মণিগুলো ঠিকরে বেরিয়ে এসছে এবং ঠোঁট নেই, একদম দাঁতগুলো মনে হচ্ছে বেরিয়ে এসছে, কোনো ঠোঁটের কোনো পোর্শন তার মুখে নেই এবং দাঁতগুলো খুবই লম্বা লম্বা দাঁত। এবং সে এই দৃশ্য দেখে মানে ওরকম মুখ নিয়ে দিদির একদম মুখের সামনে চলে আসে এবং দিদির পুরো মুখে হাত বোলাতে শুরু করে এবং দিদি ওই দৃশ্য দেখে ভীষণ জোরে চিল্লিয়ে ওঠে এবং সেই সময় সেই যে ছিল আর কি আত্মা বা যাই হোক, সে ওখানে বিছানা থেকে নেমে পুরো ঘরে বাচ্চাটাকে নিয়ে হাঁটাহাঁটি শুরু করে। সেই সময় তোমরা যখন এলে, মানে বাবা মাকে বলছে তোমরা যখন এলে, সেই সময় সে ওই তোমাদের পাশ দিয়েই ও বেরিয়ে যায়। আমি দেখতে পেয়েছি যে তোমরা যখন ঢুকলে তোমাদের পাশ দিয়ে ও কিন্তু বেরিয়ে যায়। হ্যাঁ, তখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই দিদি আবার মানে দরজার দিকে তাকে বলে ওই দেখো ওই দেখো ওই দেখো, এরকম করে সে যাচ্ছে। তখন বাবা মা দুজনেই দরজার দিকে তাকায় এবং তারা দুজনেই দেখতে পায় যে ঘরের মানে যে দরজা ছিল দরজার সামনে দিয়ে একটা মহিলা তার হাতে কোলে বাচ্চা নিয়ে সেখান থেকে কিন্তু পাস হয় এবং বাবার সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে যায়, গিয়ে দেখছে যে কোথাও কেউ নেই। তো তারপরে তারা 2-3 জনে উঠে যায়, নিজের সব কিছু কাজ নিজেদেরকে একটু ধাতস্থ করার পরে যেরকম আর কি প্ল্যান ছিল সব কিছু রেডি ফেডি হয়ে তারা বেরিয়ে পড়ে। বিকেলবেলা তাদের ট্রেন। হ্যাঁ, তো সব কিছু মানে ট্রেনে যখন রাতের বেলা আর কি সব কিছু খেয়ে নিয়ে দিদি শুয়ে রয়েছে এবং দিদি রাতের বেলা মাঝে দিদি টয়লেট পেয়েছে, টয়লেট করার জন্য উঠবে। ওঠার সময় মানে দিদির মানে যে সিট ছিল সেটা হচ্ছে লোয়ার বার্থ, ঠিক আছে। দিদি উঠে জানলার দিকে একবার তাকানোর সময় সে দেখতে পায় সেই মহিলাটা যাকে দিদি তার ঘরে এবং তার ওই নারকেল গাছে দেখতে পেয়েছিল, সেই মহিলাটা দিদি যে ট্রেন ছিল সে ট্রেনের পাশে দৌড়াচ্ছে, মানে ট্রেন যে গতিতে চলছে আর কি সেই গতিতে সেই মহিলাটাও দৌড়াচ্ছে। দিদি ওই দৃশ্য দেখে ভয়ঙ্করভাবে চিল্লিয়ে ওঠে এবং আশেপাশে যতজন লোক ছিল সেই কামরাতে সবাই মানে উঠে পড়ে আর কি, সবাই উঠে আসে যে কি হয়েছে। তখন দিদি সব কিছু বলে এবং বলার পরে সবাই নিজেদের জায়গায় চলে যায়। অনেকে বিশ্বাস করে না, অনেকে চেল্লামিল্লি করে যে পাগল নাকি এত রাতেরবেলা কেউ চেল্লায় এরকম করে ভুলভাল সব দেখেছে, ওই অনেক কিছু বলে। কিন্তু মা বাবা জানে যে আসল সত্যিটা কী। তখন মা দিদিকে নিয়ে ওই সারা রাত ওই ট্রেনে একটা বেডের মধ্যে ছিল আর কি, একটা সিটের মধ্যে তারা দুজন ছিল। তো ওরকম করে কেটে যায় সেদিনকে রাতটা। তারা যখন আবার ফিরে আসে, মানে দিদি যখন ওখানে ছিল তখন ঠিকঠাক ছিল, কিন্তু যখন আবার ফিরে আসে তখন আবার যে কাজ সেই, মানে দিদির যে বমি হচ্ছিল সেটার কোনো পরিবর্তন নেই। দিদির শরীর উল্টে আরও দিনকে দিন খারাপ হয়েই যাচ্ছে। মানে দিদি এমন হয়ে গেছিলো যে দিদি উঠে বসতে পারতো না, দিদি সমানে একভাবে বিছানায় শুয়ে রয়েছে, কোনো কাজ সে করতো না। হ্যাঁ, মানে কোনো কাজ করার তার শরীরে কোনো ক্ষমতা ছিল না আর কি। তো একবার সেই সময় বাবা আমার মামাকে ফোন করে পুরো সব কিছু বলে A to Z প্রথম থেকে। মামা বলে যে জিনিসটা কিন্তু আমার সুবিধার লাগছে না। তখন মামা কি করে, একটা মুসলিম যে মৌলবি হয় তার কাছে দিদিকে নিয়ে যায়। দিদি, বাবা এবং আমার মামা 3জন মিলে যায়। যাওয়ার পরে মৌলবি সব কিছু শোনার পর তার দিদিকে হাতে একটা কবজ বেঁধে দেয়। কবজ বাঁধার পরে বলে যে আর কোনো চিন্তা নেই, নিয়ে যাও। ওই কবজ পড়ার পরে দিদির শরীরে উন্নতি তো হয়নি, বরং আরও অবনতি হয়ে যায় এবং হিতে বিপরীত হয়। এতদিন কিন্তু দিদিকে কাহিল করে রেখেছিল, কিন্তু এবার দিদির শরীরে সে ঢুকে যায়। দিদি যা মানে ব্যবহারে অদ্ভুত, মানে আকাশ পাতাল একটা ডিফারেন্স তারা মানে বাবা এবং মা দুজনে লক্ষ্য করে। সারাদিন বিছানায় বসে ওই নারকেল গাছের দিকে একভাবে তাকিয়ে রয়েছে এবং অকারণে হাসছে মানে আওয়াজ করে, কোনো শব্দ করে হাসি নয়, মিচকে হেসে যাচ্ছে ওই নারকেল গাছের দিকে তাকিয়ে।
যখনই আমার মা তার কাছে গিয়ে বলছে চল খাদি চল বা স্নান করে নে, যাবতীয় মানে কোনো কিছু করার জন্য বলছে, তখনই দিদি এমনই একটা মানে নজরে মায়ের দিকে তাকাচ্ছে যে নিজেকেও সেই নজর দেখলে ভয় পেয়ে যাবে, যেন এক্ষুনি তাকে তাকে খেয়ে ফেলবে, তাকে গিলে ফেলবে, তার গলা চিপে ধরবে, এরকম একটা নজর। মা ভয় পেয়ে সেখান থেকে দিদিকে না বলে বেরিয়ে আসতো। বাবাও তার সঙ্গে কোনো কথা বলতে মানে সাহস পেত না আর কি দিদির সঙ্গে। মাঝে মাঝে এরকমও হতো যে চিল্লিয়ে চিল্লিয়ে বলতো যে মাংস দে আমাকে, আমি এইসব খাবো না, আমাকে মাংস এনে দে, আমাকে মাছ এনে দে, এইসব নিজের ঘরেই চিল্লিয়ে চিল্লিয়ে বলতো। যখন দিদি মানে আমার বাবা মা যখন দিদির কাছে যেত আর কি, তখন তারা মানে আমার দিদি ক্ষিপ্তভাবে মা বাবার দিকে তাকিয়ে বলতো মাংস এনে দে, মাংস, আমি মাংস খাবো, এরকম করে চিল্লিয়ে চিল্লিয়ে বলতো। যেখানে আমার দিদি মাছ একদমই পছন্দ করতো না, সেখানে দিদি খালি বলতো যে মাছ এনে দে, মাংস এনে দে, এরকম বলতো আর কি। তো একদিনকে কি হয়, রাতেরবেলা দিদি শুয়ে রয়েছে, হ্যাঁ, তো ভোরবেলা আমার মা বাথরুমে উঠেছিল এবং বাথরুম করে একবার দিদি ঘরে ঢুকেছে দিদি ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো ঘরে ঢুকে দেখছে দিদি বিছানায় নেই, মেঝেতে পড়ে রয়েছে। হ্যাঁ, দিদির পুরো শরীরটা বেঁকে গেছে, ঠিক আছে। দিদির সঙ্গে আমার মা সঙ্গে সঙ্গে বাবাকে ডেকে আনে এবং ডেকে এনে দেখে দিদির পুরো শরীরটা বেঁকে গেছে। পায়ের যে পাতা সেটা উল্টো দিকে ঘুরে গেছে, হাতের পাতা উল্টো দিকে ঘুরে গেছে এবং মাথাটা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। মানে দেখে কেউ স্পষ্ট বলে দেবে যে কেউ ঘাড়টা ধরে মুটকে দিয়েছে, ঘাড় ধরে মুটকে যেরকম হয় মাথাটা একদম পুরো ঘুরে যায় সেরকম। বাবার সঙ্গে সঙ্গে মামাকে ফোন করে এবং মামার সঙ্গে সঙ্গে সেখানে আসে আর কি। মামা এসে তাকে দেখে এবং দেখে ভয় পেয়ে যায় রীতিমতো। তার যে দিদির ওরকম দেখে অবস্থা দেখে মামা রীতিমতো ভয় পেয়ে যায়। তারপরে মা, বাবা, মামা তিনজনে মিলে চেষ্টা করে যে দিদি হাত পাগুলো সোজা করার, কিন্তু কোনোভাবেই সেগুলো সোজা হচ্ছিল না। এবং সঙ্গে সঙ্গে তাদেরকে মামা দিদিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। গিয়ে ডাক্তার বলে দিদি নাকি আর নেই, দিদি মারা গেছে। মা বাবা দুজনে খুব কান্নায় ভেঙে পড়ে। মামাও কেঁদে ফেলেছিল সেই সময়। এবং তারপরে সব কাজ ফাজ মিটে গেছে। সেই সময় আমার মামা বলে যে জিনিসটা কিন্তু এবার খুবই বাড়াবাড়ির দিকে যাচ্ছে। আমি একটা কাজ করছি, একজন আছে আমার চেনাশোনা, আমি তার সঙ্গে কথা বলি, সে বাড়িতে আসুক, বাড়িটা দেখুক কি বলে। তখন আমার বাবা তাতে রাজি হয় এবং তখন মামা সেই একটা তান্ত্রিকের সঙ্গে কথা বলে আর কি, যিনি খুবই একজন মানে বিখ্যাত আর কি, এইসব ভূত তাড়ানোর জন্য বিখ্যাত। তো সে বাড়িতে আসে, বাড়িতে এসে প্রথমে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখে। প্রায় 1 ঘন্টা ধরে পুরো বাড়িটাকে সে ঘুরে ঘুরে দেখে এবং পুরো মানে বাড়ি আনাচে কানাচে সে ঘুরে ঘুরে দেখে। দেখার পরে সে বলে যে বাড়িটায় এরকম বাড়ি আমি আগে কোনোদিন দেখিনি। আমি এত বছর হয়ে গেছে আমার এইসব করছি আমি, কিন্তু এর থেকে খতরনাক বাড়ি আমি জীবনে দেখিনি। তখন বাবা বলে যে খতরনাক বলতে, বলছে বুঝে যাবেন, কালকেই বুঝে যাবে, এরকম বলে। এবং তারপরে একটা ফর্দ বানিয়ে বলে যে এই জিনিসগুলো কালকে এনে রাখবেন, এর মধ্যে একটাও যেন মিস না হয়। এবং একটা বোতলের মধ্যে জলের বলে যে একটা বোতলে জল নিয়ে আসুন। সেই জলটাকে নিয়ে আসে, বোতলটা নিয়ে আসে এবং নিয়ে আসার পরে সেই বোতলের মধ্যে মন্ত্র পড়ে দেয় সেই তান্ত্রিক। মন্ত্র পড়ে দেওয়ার পরে বলে যে এই জলটাকে আজকে রাতেরবেলা পুরো বাড়িতে ভালোভাবে ছিটিয়ে দেবে, ছিটিয়ে দিয়ে তারপর ঘুমাবেন, তাহলে আজকে আপনারা ভালোভাবে কাটাতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো সেদিনকে রাতেরবেলা সব কিছু হয়েছে এবং রাতেরবেলা বাবা ডিনার করে ওপরে ছাদে গেছে একটা সিগারেট খাওয়ার জন্য। বাবা দাঁড়িয়ে মানে ছাদের যে রেলিং, ওই রেলিংয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে এবং বাবার মনে হচ্ছে যে বাবাকে ঘিরে একটা নয়, দুটো নয়, 10-12 জন ঘিরে রয়েছে এবং তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। যে ফিসফিস করে কথা বলার যে আওয়াজ, সেই শব্দ মানে সেটা বাবা শুনতে পাচ্ছে, কিন্তু কি কথা হচ্ছে সেটা কিন্তু শুনতে পাচ্ছে না।
মানে ফিস ফিস করলে যে শব্দটা হয় সেই শব্দটা কিন্তু বাবা স্পষ্ট শুনতে পাচ্ছে, এবং বাবা এটাও ফিল করতে পারছে যে তাকে ঘিরে প্রায় অনেকজন রয়েছে। কিন্তু বাবার মানে রাশিটা এতটাই ভারী যে বাবাকে ভালোভাবেই জানতো বাবা যে তাকে কিছু করতে পারবে না, এবং বাবার সাহসটা একটু বেশি ছিল আর কি। সেজন্য বাবা সেখানে কোনো রিয়্যাক্ট করেনি এবং একটা বারের জন্য ঘাবড়ায়নি। বাবা আস্তে আস্তে নিচে নেমে আসে এবং নিচে নেমে এসে শুয়ে পড়ে। পরের দিনকে ঠিক সময় সে তান্ত্রিক চলে আসে বিকেলের দিকে, বিকেল করে সব গোছার মানে জোগাড় জাতনি করা হয়, এবং সে বলে যে যেই মানে যজ্ঞটা হবে সে যজ্ঞটা হবে সেই উঠোনের মধ্যে সে যজ্ঞ হবে, এবং বাড়িতে যতজন রয়েছেন তারা সবাই যজ্ঞতে উপস্থিত থাকবেন, মানে বাবা, মা এবং আমার মামা, এই তিনজন, এবং ওই তান্ত্রিকের সঙ্গে আরেকজন এসেছিলো তার শিষ্য, দুজনে মিলে পুজো করবে। এবং সব জোগাড়জাতনি হয়ে গেছে এবং সে তান্ত্রিক বসতেই যাবে, হঠাৎ করে তার কি মনে হলো সে আবার একবার সেই নারকেল গাছের দিকে গেল। যাওয়ার পরে সে দেখে সে নারকেল গাছের যে ডাল রয়েছে সে ডালের মধ্যে 11খানা বড় বড় পেরেক পোঁতা। তখন বাবা বলছে যে এগুলো কি? তখন সে তান্ত্রিক বলে, সেটা তো আমার প্রশ্ন, এগুলো কি, কোথা থেকে এলো, কবে থেকে রয়েছে? তখন বাবা বলছে যে এগুলো তো খেয়াল করিনি, কিন্তু বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি এগুলো রয়েছে এখানে এই গাছে, কিন্তু কেউ হাত ফাত দিইনি আমরা, কিন্তু আগে কিন্তু এগুলো ছিল না। তখন ওই সময় মামা হাত দিতে যায়, তখন সে তান্ত্রিক খপাত করে আমার মামার হাতটা দিয়ে বলছে, আপনি কি মরবেন, হাত দেবেন না একবারও। তখন আমার মা জিজ্ঞেস করে যে কেন, কি এগুলো? তখন আমার সেই তান্ত্রিক বলে যে এগুলো হচ্ছে 11খানা রয়েছে, মানে 11টা আত্মা এখানে এই বাড়িতে বাস করছে বর্তমানে। এই কথাটা শুনে তাদের তিনজন, মানে বাবা, মা এবং আমার যে মামা, তিনজনে যেন মনে হচ্ছিলো পায়ের তলায় মাটি নেই। তারা এটা কি শুনছে? হ্যাঁ, 11টা বাস একটা বাড়িতে, এটা সম্ভব? তখন বলছে আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো, মানে তাদের মুখ দেখেই সে তান্ত্রিক বলে যে আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো, ঠিক আছে আসুন পুজোয় বসি, বিশ্বাস হয়ে যাবে। এবার তারা এসে পুজোয় বসে, এবং মানে যেই জায়গাটা তারা বসেছে সেই পুরো জায়গাটাকে সাদা রঙের একটা কোনো মন্ত্র বলা পাউডার দিয়ে পুরো জায়গাটা ঘিরে রাখা। এবং তখন তান্ত্রিক বলছে যে এই যাই হয়ে যাক না কেন, যতক্ষণ না পুজো শেষ হবে এই গোল রাউন্ডের বাইরে কেউ যাবেন না, যাই হয়ে যাক না কেন। অনেক কিছু শুনবেন, অনেক কিছু দেখবেন, অনেক কিছু ফিল করবেন, কিন্তু এই বাইরে যদি যান তাহলে ভাববেন যে এখানে যতজন আমরা উপস্থিত রয়েছি কেউ বাজবো না, আমিও না, ঠিক আছে? তো এই গোল রাউন্ডের বাইরে কিন্তু যাবেন না ভুল করেও। তারপর পুজো শুরু হয়। প্রথম 15-20 মিনিট সব শান্ত, তারপরে শুরু হয় ধুন্ধুমার, মানে যাকে বলে ঝড়, সেই ঝড় শুরু হয়। গাছের ডালপালা একবারে, মানে মনে হচ্ছে শুধু বাড়ির ওই উঠোনটার মধ্যেই ঝড় উঠেছে, আর কোথাও ঝড় নেই। ডালপালা এধার ওধার হয়ে যাচ্ছে। গাছের যে টব রয়েছে, মানে উঠোনে যে ফুলের টব, সেই টবগুলো যারা মনে হচ্ছে কেউ ধরে ধরে ছুঁড়ে ফেলছে। ঘরের ভেতরে যে বাসনপত্র রয়েছে সে বাসনপত্র মনে হচ্ছে যে কেউ ছুঁড়ে লাইন ডিসের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। জানলার কাচ গুঁড়ো গুঁড়ো হয়ে মেঝেতে পড়ছে, মানে দোতলার কাচ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ে গেল। দরজা ধড়াম করে শব্দ হচ্ছে, যেন মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে বাড়িতে, ঠিক আছে? অনেক কিছু সেখানে হচ্ছিল। এবং মা সেই সময় বলে যে আমি বুঝতে পারছি যে কেউ আমাকে পেছন দিক দিয়ে ডাকছে, হ্যাঁ, কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি বুঝতে পারছি। তখন সেই তান্ত্রিকের যে শিষ্য সে বলে যে ভুল করেও পেছন দিকে তাকাবেন না, পুজোতে মন দিন, ওদিকে যা হচ্ছে হতে দিন, ভুল করেও পেছনে তাকাবেন না। এরকম হতেই চলেছে, মানে যাকে বলে একদম পুরো যুদ্ধ, যাকে বলে ওরকম যুদ্ধ হচ্ছে বাড়ির মধ্যে। কিন্তু যত সময় যাচ্ছিল সেগুলো কিন্তু দাপটগুলো আস্তে আস্তে কমতে শুরু করে, এবং পুজোটা হয়েছিল প্রায় 2.5 ঘন্টা ধরে, ঠিক আছে? ওই 2.5 ঘন্টায় যে লাস্ট 30 মিনিট, সেই 30 মিনিট একবারে সব নিশ্চুপ হয়ে গেছিলো, যেন মনে হচ্ছে যে শান্ত কোনো পুজো হচ্ছে, নর্মাল কোনো পুজো। তো 2.5 ঘন্টা পুজো কমপ্লিট হওয়ার পরে তারা শুনতে পায় যে বাড়ির যে দরজাটা
ধড়াম করে একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে আর কোনো কিচ্ছু নেই বাড়িতে। তখন সে তান্ত্রিক বলে যে উঠে পড়ুন, হয়ে গেছে। শব্দটা শুনলেন দরজার, সবাই বলে যে মানে যে তিনজন ছিল আমার বাবা মা আর মামা, তিনজনই বলে যে হ্যাঁ শুনতে পাই। তখন তান্ত্রিক বলে যে চলে গেছে, আর বিপদ নেই। তখন তারপর যে আমার মামা ছিল, তখন মামা বলে যে কি হয়েছে একটু বলুন না। তখন সেই তান্ত্রিক বলে যে এই বাড়িতে প্রেত বন্ধন করা হয়েছে। যে 11 জনের কথা আমি বললাম, সেই 11 জন একটা ফ্যামিলি, ঠিক আছে? ওই ফ্যামিলিতে 11 জন ছিল আর কি, সবাই মিলে আর কি। এবার 11 জনই একই সাথে একটা বাড়িতে মারা যায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে। ওই মারা যাওয়ার পর থেকে ওরা তাদের তো কাজ ফাজ করার কেউ নেই, কারণ বাড়ি যতজন ছিল সবাই একসাথে মারা যায়, এবং সুতরাং তারা একটা প্রেতে পরিণত হয়। তো আপনাদের যে ভাই রয়েছে, ভাইয়ের যে ছেলে, সে একটা তান্ত্রিকের সাহায্য নিয়ে এই বাড়িতে, আপনাদের বাড়িতে প্রেত বন্ধন করায়। এবার আপনার মেয়ে একটা তান্ত্রিককে দেখতে পেয়েছিল যে কিনা করগুণ ছিল। তখন আমার মা বলে যে হ্যাঁ হ্যাঁ ও দেখতে পেয়েছিল, আমাকে বলেছিল। তখন তান্ত্রিক বলে যে হ্যাঁ, সে করগুণে ওই 11টা আত্মাকে ওখানে নির্দেশ দিচ্ছিল যে তাদের কি করতে হবে। তখন তান্ত্রিক এটাও বলে যে প্রেত চালান একটা হয় এবং প্রেত বন্ধন একটা হয়। প্রেত চালান কিছুদিনের জন্য হয়, যে যার ওপর করা হয় তাকে তার ক্ষতি করে দিয়ে চলে যায়। কিন্তু প্রেত বন্ধন যেটা হয় সেটা কিন্তু শুধু ক্ষতি না, যে বাড়ির ওপর প্রেত বন্ধন করা হয়, যে বাড়িতে প্রেত বন্ধন করা হয়, পুরো বাড়ির যতজন মেম্বার রয়েছে সবাইকে মেরে তারপরেই তার নিস্তার হয়। যতক্ষণ না বাড়ির সবাই যতজন রয়েছে তারা সবাই যতক্ষণ না মরছে, কারোর ওই প্রেত বন্ধনে যতজন প্রেতকে সেখানে বন্ধন করা হয়েছে কেউ কিন্তু যায় না, যতই যাই হয়ে যাক না কেন। আমি এই কাজটা সম্পন্ন করেছি মা বগলা দেবীর সাহায্য নিয়ে, কারণ এটা দশমহাবিদ্যা না ছাড়া করা সম্ভব হতো না, এবং এই দশমহাবিদ্যা একমাত্র মা বগলা দেবী এবং কালভৈরবের সাহায্যেই করা যায়। কিন্তু আমি মা বগলা দেবীর সাহায্য নিয়ে এই দশমহাবিদ্যা করলাম, এবং তারপরে আমি এই বাড়ি থেকে সবাইকে তাড়ালাম, না হলে কিন্তু এটা একদমই সম্ভব হতো না। এবার তারপর মা বলছে যে এবার তো আর কোনো চিন্তা নেই। তখন সেই তান্ত্রিক বলে যে না, আর কোনো চিন্তা নেই, কিন্তু আমি আপনাকে বলবো যে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে আপনার যে ভাইয়ের ছেলে ছিল, বাবাকে বলছে যে ভাইয়ের ছেলে ছিল, ওই কিন্তু এসব করিয়েছে, এবং আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন ওরও কিন্তু 1 সপ্তাহের মধ্যেই মৃত্যু হবে। তখন তান্ত্রিক এটাও বলে যে আর কোনো ভয় নেই, কিন্তু আপনাকে একটা বোতলের মধ্যে জল দিয়ে যাচ্ছি আমি, সেই জলটা 1 মাস ধরে প্রত্যেক দিন ভোরবেলা উঠে বাসি জামা কাপড়ে ঘরের দুয়ারে দেবেন, এবং রাতেরবেলা জামা প্যান্ট পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ঘরের দুয়ারে দেবেন, দিয়ে তারপর ঘুমাবেন। এই বলে সে জলটা দিয়ে তারা সে তান্ত্রিক এবং তান্ত্রিকের শিষ্য চলে যায়। এবং তারপরে প্রায় 1 সপ্তাহের মধ্যেই আমার কাকির ফোন আসে, বাবার ফোনে। সে বলে যে দাদা আমি নিঃস্ব হয়ে গেছি। বাবা জিজ্ঞেস করে কেন? তখন সে বলে যে আমার ছেলে মারা গেছে। বাবা এবং মা দুজনেই ধড়ফড় করে উঠে বসে এবং বলে যে কী করে? তখন সে বলছে যে কাকি বলে যে তার মুখ দিয়ে অনবরত গলগল করে রক্তবমি হচ্ছিল। রক্তবমি হতে হতে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে নাকি মারা যায়। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করুন। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com ইমেলে। ততদিন পরের ভিডিও আসা অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।